নির্লজ্জতা অসভ্যতা বাংলাদেশের সেই দিকে। ভারতের সঙ্গে চরম অসভ্যতা বাংলাদেশের। ভারতের জলসীমায় ঢুকে ভারতের মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা। বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর জলসীমা লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশ। দুটি বাংলাদেশি ট্রলার সহ ৩৫ জন মৎস্যজীবী গ্রেফতার। ধৃতদের আনা হচ্ছে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। গত দুদিন ধরে লাগাতার এইদিকে আমরা নজর রাখছিলাম, দেখাচ্ছিলাম যে বাংলাদেশের নির্লজ্জতা কোন পর্যায়ে পৌঁছেছে। নিরস্ত্রদের উপর হামলা, আক্রমণ। সাবধান হয়ে যাও বাংলাদেশ, এর কিন্তু ফল ভুগতেই হবে। কথা বলবো নকিবউদ্দিন গাজী, রয়েছেন সরাসরি প্রতিনিধি। নকিবউদ্দিন, ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে জলসীমা লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশ। এই মুহূর্তের আপডেট কি, পরিস্থিতি বুঝবো? দেখো পায়েল, তোমাকে বলে রাখি যে কয়েকদিন আগেই কিন্তু যে একটি পারমিতা নামের যে ট্রলার, সেই ট্রলারে কিন্তু বাংলাদেশের যে নৌসেনার যে জাহাজ তাকে ধাক্কা মেরে উল্টে দেয়। উল্টে দেওয়ার পরেই কিন্তু 11 জন মৎস্যজীবীকে উদ্ধার করার পাশাপাশি 5 জন নিখোঁজ ছিল, তার মধ্যে 2 জনের মৃতদেহ পাওয়া গেছে এবং এখনো 3 জনকে পাওয়া যাচ্ছে না। এই কারণে টহল দেওয়া হচ্ছিল। ভারতীয় যে নৌসেনা বাহিনী আছে তারা এই যে জলসীমানা অর্থাৎ ভারত বা বাংলাদেশের যে জলসীমানা আছে সেখানে টহল দিচ্ছিল। সেই জায়গা থেকে অর্থাৎ সেই ভারতের যে যারা মৎস্যজীবী দুটি ট্রলার, যে দুটি ট্রলার 35 জন মৎস্যজীবী তারা ভারতের যে সীমানা লঙ্ঘন করে চলে আসে এবং মাছ ধরার যে চেষ্টা করে, সেই জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে 35 জন মৎস্যজীবীকে নিয়ে আসা হয়েছে ফ্রেজারগঞ্জ থানাতে, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজকে তাদের কাকদ্বীপ আদালতে তোলা হবে। এই 35 জন মৎস্যজীবী সহ এবং দুটি ট্রলার তাদেরকে নিয়ে আসা হয়েছে। তুমি জানো বেশ, এই যে নৌসেনার অর্থাৎ বাংলাদেশের যে নৌসেনার একজন মৎস্যজীবীকে প্রথমে বললাম মারে, তারপরেই সেই ট্রলারে ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথে ট্রলার উল্টে যায়। উল্টে যাওয়ার পরেই কিন্তু মৎস্যজীবীদের যে তারা জলে পড়ে যায়, স্থানীয় অন্যান্য মৎস্যজীবী ট্রলার তাদেরকে উদ্ধার করে। উদ্ধার করার পাশাপাশি যে 11 জন উদ্ধার হলেও বাকিদের উদ্ধার করা যায়নি 5 জনকে, এবং 5 জনের মধ্যে 3 জনের যে এখনো পর্যন্ত নিখোঁজ এবং 2 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এবং সব থেকে চরম বিষয় হচ্ছে যে মৎস্যজীবীদের উপরে আক্রমণ করেছে নৌসেনা, এমনটা অভিযোগ করছে মৎস্যজীবীরা। এবং সেই কারণে কিন্তু যে বাংলাদেশের এবং জলসীমানা অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের জলসীমানায় কিন্তু সেই কারণে কিন্তু যে ভারতীয় নৌবাহিনী তারা কিন্তু টহল দিচ্ছে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। এবং এই যে ঘটনা ঘটিয়েছে এটা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে বলে এমনটাই মৎস্যজীবীদের অভিযোগ। তাদের বলছে তাদের উপরে যে আক্রমণটা চালিয়েছে সেটা মূলত লাইট বন্ধ করে দিয়ে এবং তাদের উপরে যে অত্যাচার করে এবং তাদের নৌকাতে যে বসে ট্রলারে ধাক্কা মারে। ফলে তুমি বুঝতে পারছো এটা যদি কোনোভাবে দুর্ঘটনা ঘটতো তাহলে তাদেরকে উদ্ধার করতো, বা যদি কোনো নৌসেনা বা ভারতের যদি মৎস্যজীবী তারা বাংলাদেশে ঢুকে পড়তো তাহলে সেখানে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে পারতো, কিন্তু সেটা করেনি। ঠিক অপর দিকে দেখো, বাংলাদেশের যে মৎস্যজীবী এই 35 জন মৎস্যজীবী তাদেরকে সুরক্ষিতভাবে তাদেরকে নিয়ে আসা হয়েছে। যে ট্রলার দুটো আছে সেটাকে সুরক্ষিতভাবে নিয়ে আসা হয়েছে, তাদের উপরে কোনোভাবে আক্রমণ করা হয়নি। যে 35 জন মৎস্যজীবী তাদের সসম্মানে নিয়ে এসে এখানে যাচ্ছে, আইনত দ্বারা লঙ্ঘন করেছে। হয়তো তারা জলসীমানা অর্থাৎ বাংলাদেশের জলসীমানা পার হয়ে ভারতে ঢুকে পড়েছে এবং ভারতে ঢুকে পড়ার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদের উপরে ভারতীয় সেনারা কখনো তাদেরকে অত্যাচার করেনি, তাদের উপরে কোনো নারকীয় ঘটনা ঘটায়নি, তাদেরকে ট্রলারে ধাক্কা মারেনি। এইটা হচ্ছে সব থেকে বড় তফাৎ, যেখানে হচ্ছে কোনো আমরা এর আগে দেখেছি যে আমাদের মৎস্যজীবীদের নিরস্ত্র অবস্থায় হত্যা করা হয়েছে, আর ঠিক এখানেই আমরা দেখাচ্ছি যে সৌহার্দ কাকে বলে, সৌজন্য কাকে বলে, মানবিকতা কাকে বলে, কিন্তু এই সব বাংলাদেশের ডিকশনারিতে নেই। একদম পায়েল, সেই ডিকশনারিতে সেটা কিন্তু প্রমাণ। তুমি দেখো, 1-2 দিন আগে ট্রলারে ধাক্কা মেরে মৎস্যজীবীদেরকে মেরে ফেললো, মৎস্যজীবীদেরকে নিখোঁজ করে দিল এবং ট্রলার ক্ষতি করে দিল। সেই ট্রলারটাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি তার কয়েকদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশের যে মৎস্যজীবী যারা ভারতীয় ঢুকে পড়েছিল, এই যে জলসীমানা পার হয়ে চলে আসার জন্য যে আইনত আছে, আইনের বিষয় থাকে, সেটা কিন্তু ভারত অ্যাপ্লাই করেছে যে তাদের উপর আক্রমণ কেন হবে। তারা হয়তো ভুলবশত চলে আসতে পারে বা কোনো কারণে চলে আসতে পারে বাংলাদেশের সীমানা পার হয়ে। ফলে কিন্তু তাদেরকে কোনোভাবে আক্রমণ না করে তাদেরকে সসম্মানের যে আইনত ব্যবস্থা, অর্থাৎ তাদেরকে এই যে ফ্রেজারগঞ্জ থানাতে নিয়ে এসে তাদের শীত বস্ত্র দেওয়া, তাদের যাবতীয় যা দায়িত্ব এবং তাদের উপর কোনোভাবে অত্যাচার না করে তাদের যা যা করার আইনত ভাবে সেটা করা হচ্ছে এবং কাকদ্বীপ আদালতে তোলা হবে।
তারপরে কিন্তু দেখা যাচ্ছে ভারতীয় যে মৎস্যজীবী ইতিমধ্যে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে ট্রলার ভেঙে দেওয়া হচ্ছে, তাদের উপরে এই ঘটনা নিন্দার ঝড় তুলেছে মৎস্যজীবীরা। কাকদ্বীপে ইতিমধ্যে কাকদ্বীপে যে মৎস্যজীবী যারা আছে, সংগঠন আছে, তারা এটা নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে যে এই ধরনের ঘটনা ইতিমধ্যে ভারতীয় যে দূতাবাস বা ভারতীয় যে স্বরাষ্ট্র দপ্তর আছে তারা জানাবে এবং তাদের মারফতে বাংলাদেশকে জানানো হবে এবং দুই দেশের সঙ্গে কথা হবে বলে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে একটা প্রশ্ন হচ্ছে, নীরব যে যাদের কাছে নিরস্ত্র অসহায় ঠিক এখানেই তো প্রশ্ন, এখানেই বারবার করে প্রশ্ন উঠছে যে এতটা নির্লজ্জ বাংলাদেশ, যারা কোনো ইতিহাস মনে রাখে না, যারা ভারতের অবদান মনে রাখে না, তারা কি করছে? নিরস্ত্র মৎস্যজীবীদের, ভারতীয় মৎস্যজীবীদের হত্যা করতে যাদের হাত কাঁপে না, কিন্তু আমরা আমাদের জলসীমায় ঢুকে পড়ায় বাংলাদেশের ট্রলার এবং মৎস্যজীবীদের একেবারে ঠিক মতো করে আমরা নিয়ে আসছি এবং কিভাবে তাদের দেশে ফিরিয়ে দেওয়া যায় তার জন্য আমরা কথাবার্তাও চালাচ্ছি। এখানেই বাংলাদেশের শেখার অনেক বাকি প্রমাণ করছে। আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। আমরা দুটো ইনসিডেন্ট নিয়ে কথা বলছি, দুটো বিষয়। একদিকে আমরা দেখলাম আমাদের মৎস্যজীবীদের উপর আক্রমণ হলো, নিরস্ত্র অবস্থায় তাদেরকে খুন করা হলো, এই সাংঘাতিক গুরুতর অভিযোগ উঠে আসছে। আর আবারও আমাদের জলসীমায় ঢুকে পড়লো বাংলাদেশের ট্রলার, কিন্তু আমরা সৌজন্য, আমরা যে মানবিক, সেটা তো বারবার করে প্রমাণ করার কিছু নেই। আমরা কিন্তু বাংলাদেশকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে আমরা কিন্তু মানবিকতা ভুলছি না, তবে তোমরা সাবধান হয়ে যাও। হ্যাঁ, দেখুন, ঠিকই বলেছেন যে ওরা আমাদের মৎস্যজীবীদের ট্রলার ডুবিয়ে দিয়েছে এবং তাতে মারাও গেছে। এবং আমাদের যে ভারতবর্ষের যে ঐতিহ্যগত পরম্পরা, আমাদের পররাষ্ট্র নীতিতেই সেটা ধরা পড়ে, যে যেটা আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, যে আমরা কোনো মানবিকতা কখনো আমরা মানবিকতার উপরে আমরা যেতে চাই না, মানবিকতাই আমাদের সবকিছুই। তার ফলে যে সমস্ত আন্তর্জাতিক যে আইন আছে, সি ল, সমুদ্র আইন যেটা আছে, সেটা ভেঙেছে, তো আমাদের টেরিটরিতে ঢুকে পড়েছে, আমরা স্বাভাবিকভাবেই অ্যারেস্ট করেছি। আমরা হয়তো করতাম না যদি ওরা আমাদের জেলে দিয়ে ট্রলার না ডোবাতো, আমরা হয়তো করতাম না, করেছি। এবং এরপরে তাদের আমাদের দেশের আইন অনুযায়ী বিচার করে তাদেরকে আমরা নিঃসন্দেহে বিচারের যে ব্যবস্থা অনুযায়ী ব্যবস্থা হবে। তো দুটো দেশের মধ্যে যে পার্থক্য, একটা দেশ সে তার সীমান্তে ঢুকে পড়া জেলে দিয়ে মারছে, আর একটা দেশ সে বলছে আইন অনুরূপ ব্যবস্থা নেব। এখন ব্যাপারটা হচ্ছে যে যারা মানবিক ভাবে কাজ করে না, যেভাবে অমানবিক ভাবে তারা কাজ করতে চায়, ভারতের সীমান্তে ঢুকে পড়ে হুমকি দিতে চায়, আর ক্রমান্বয়ে হুমকির তো আমরা দেখতে পাচ্ছি যে বাড়ছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে সবসময় চুপ থাকাটা অনেকে দুর্বলতার লক্ষণ বলে মনে করতেই পারে। আপনি মানবিক, ঠিক আছে, কিন্তু আপনি যে সবল সেটাও মাঝে মাঝে দেখানোর প্রয়োজন হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে তো বটেই, সব জায়গাতে যে কোনো সম্পর্কেই যে সবলতাটা দেখানোটা জরুরি হয়ে পড়ে। এবং ভারতকেও বোধহয় মাঝে মাঝে সেটা দেখাতে হবে। পাকিস্তানকে অপারেশন সিন্দুরের সময় দেখানো হয়েছে, কিন্তু বাংলাদেশ ভাবছে যে তার সঙ্গে এই মুহূর্তে আমেরিকা তার সাথী, সে ভাবছে চায়নাও নানান কারণে তার সাথী হয়ে যাবে। সে ভাবছে এখন ভারতকে কিছু, ভারতের সঙ্গে এমন সম্পর্ক ভালো না লাগলেও চলবে, ভারতকে যা খুশি বললেই চলবে, ভারত বিদ্বেষিতা নির্বাচন আসছে, সেটাই হয়তো তাদের মূল লক্ষ্য। তো যাই হোক না কেন, আমরা মানবিক কারণ দেখিয়েছি, কিন্তু মাঝে মধ্যে একটু যদি ফোর্স না করা যায়, সে সাপের মর্যাদা থাকে না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।